দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও জলকামানের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পুরো ভারতে। শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী ও বামফ্রন্ট নেতাসহ শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এর মধ্যে প্রশ্ন ফাঁস ইস্যু, তরুণদের উপর হামলার ঘটনায় পদত্যাগ দাবিতে মোদির বাসভবনের সামনে তুমুল বিক্ষোভ হয়েছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতার দাবির পেছনে কতটা জনসমর্থন রয়েছে? এটি কি পুরো প্রদেশের দাবি নাকি নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর অবস্থান? প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক শক্তিগুলো এই ইস্যুকে ঠিক কিভাবে দেখছে? অন্যদিকে সমঝোতা স্মারকের পরও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত চলছেই। গণমাধ্যমের প্রতিবেদন বলছে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন। প্রশ্ন হচ্ছে তারপরও কেন তিনি হামলা চালিয়ে যাচ্ছেন? ইরানও দমে যাওয়ার পাত্র নয়, পাল্টা হামলা চালিয়ে তারাও তাদের অবস্থান পরিষ্কার করছেন। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। আজকে আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি যুদ্ধের ঘনঘটা। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ফজলুল হালিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তিনি আইআর ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক। আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে যেতে চাই ফজলুল হালিম, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে, শুরুতে আমি বললাম যে ভারতের যে দিল্লিতে সেখানে এই যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ হয়েছে, সেখানেই ককরোচ জনতা পার্টির উপরে টিয়ার সেল, জলকামান নিক্ষেপ হয়েছে। মানে গোটা ভারত সেটা মনে হচ্ছে জেগে উঠছে। তো প্রশ্ন হচ্ছে যে মানে দিল্লির রাজপথের এই স্রোত ঠিক কতদূর এগুবে, কতদূর যাবে? না, দেখুন, আমার কাছে যেটা মনে হয়, এটা আপনার যে প্রশ্ন সেটা নির্ভর করবে আসলে তিনটি বিষয়ের উপরে। প্রথম কথা হচ্ছে যে সরকার তারা এই আন্দোলনকে কিভাবে মোকাবেলা করবে কিংবা কতটা ছাড় দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আন্দোলন করছে তারা তাদের নিজেদের মধ্যে কতটা সংগঠিত হতে পারবে এবং নিজেদের এই ঐক্যটা তারা ধরে রাখতে পারবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এর সাথে জনগণকে তারা কতটা সম্পৃক্ত করতে পারবে। এই পুরো বিষয়ের উপরে নির্ভর করবে এই আন্দোলনের ভবিষ্যৎ। তবে আমরা অভিজ্ঞতা থেকে যেটা দেখি, ইন্ডিয়ার মতো একটি বড় বা বৃহৎ রাষ্ট্রে সাধারণত আপনি একটি প্রভিন্স কেন্দ্রিক, সেটা হোক ক্যাপিটাল দিল্লি হোক কিংবা আপনার ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা আপনার মুম্বাই হোক, সেটা খুব বড় একটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এই আন্দোলনকে পুরো ভারতবর্ষে স্প্রেড করা এবং এখনকার যারা আন্দোলন করছেন, বিশেষত যে ককরোচ জনতা পার্টি, তো তাদের এই আন্দোলনকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু আসলে এক ধরনের মানে আমি বলবো যে খুবই টাফ একটা ইস্যু। এবং এইটা আসলে রোমান্টিসিজমের বিষয় না, কারণ আন্দোলন যেভাবে তারা চাচ্ছে যে ধরুন এই আন্দোলনের মধ্য দিয়ে তারা সরকার পতন করবে, আমার মনে হয় না যে সেটা ভারতের মতো এত বড় বৃহৎ রাষ্ট্রে এটা সম্ভব। এটা যদি ছোট রাষ্ট্র হতো তাহলে হয়তো এখন যে ভাইবটা চলছে পুরো এশিয়া কিংবা সাউথ এশিয়া কিংবা গ্লোবালি আমরা বলতে পারি। আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছে, মানে তারা আগে ব্যারিকেড ভেঙে ডিঙিয়ে সেখান থেকে, তারাও যেমন হচ্ছে তাদের জায়গা থেকে তারা কিছুটা এক্সট্রিম পর্যায়ে রয়েছে, ঠিক তেমনি দিল্লি পুলিশও কিন্তু এক্সট্রিম লেভেলে রয়েছে। তারাও কিন্তু যতদূর তথ্য দেখে বলা যায় সেটা হচ্ছে 180 জনের মতো আহত হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু মূল কথা হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে এই আন্দোলন আসলে আপনাকে যদি পরিণতি দিতে হয়, ইভেন তাদের অবজেক্টিভও কিন্তু সেটা না, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাদের এখন পর্যন্ত যে অবজেক্টিভস এই মুভমেন্টের, সেটা কিন্তু তারা বলছেন যে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং মেডিকেলের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার তারা বিচার দাবি করছেন। কাজেই এই আন্দোলন আমার মনে হয়, হ্যাঁ, তারপরেও এটা সম্ভাবনাকে আমরা উড়িয়ে দেই না। যদি এরকমটা হয় যে এখনকার জেনজি কিংবা এই ককরোচ পার্টি তারা যদি সেরকমটা, যেটা বললাম আমি, যে জনগণের সম্পৃক্ততা তৈরি করতে পারেন এবং তারা নিজেরা যদি সংগঠিত হতে পারেন, তারপরে যদি তারা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে ভারতবর্ষে তাদেরকে যদি তাদের আমব্রেলার নিচে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো একটা অন্যরকম রেজাল্ট আসতে পারে। সেই সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। আমি একটু সিরাজুল ইসলামের কাছে যেতে চাই। সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে একটু তুলনামূলক বিশ্লেষণ করতে চাই। ধরেন বাংলাদেশে যেটা হয়েছিল, বাংলাদেশের যে আন্দোলন বা গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু মূলধারা যারা রাজনীতি করে সেই দল কিন্তু সামনে ছিল না। সেখানে আমরা নতুন ফেস, নতুন মুখ আমরা দেখেছিলাম, যাদেরকে আমরা আমরা জানতাম না। একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে নতুন একটা মানুষজনের একটা সমাগম হয়েছিল।
কিন্তু ভারতে যেটা হচ্ছে দিল্লিতে আজকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী ওনারা কিন্তু অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী বাসভবনের সামনে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন। ফলে এই যে আন্দোলনটা ককরোচ জনতা পার্টি তারা যেটা করছে তাদের সাথে আবার বড় একটি রাজনৈতিক দল তারা জড়িত হয়ে গেল। ফলে আন্দোলনটা আসলে কি তাহলে কংগ্রেসের দিকে চলে যাবে কিনা, যেটা ভাই বলতেছিলেন যে সব মানুষের অংশগ্রহণ, সেই জায়গাটায় কোনো অনিশ্চয়তা আছে কিনা, যেটা আমাদের দেশে কিন্তু ছিল না, আমাদের দেশে সেটা হয়নি। ধন্যবাদ স্বপন আপনাকে, ধন্যবাদ ফজলুল আলম রান্না ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি এখন টিভির দর্শক শ্রোতা সবাইকে, যারা পেছনে কলাকৌশলীতে আছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত, অনেক দিক নিয়ে আলোচনা করা দরকার। তবে একটা কথা বলি, বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে যদি তুলনা করি তাহলে এই কথা বলতে হবে। আপনি যে কথা বলেন যে তুলনার প্রশ্ন কেন আসছে, জুলাই আন্দোলন আসলে এখন এশিয়ায় অন্তত একটা আইকনিক আন্দোলন হয়ে গেছে বাংলাদেশের জুলাই আন্দোলনটা। এবং অনেকে কথা বলছে, তুলনাও করছে অনেক আগে থেকে। ভারতে যে সমস্ত আন্দোলন হচ্ছে, এই ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে শুরু করে আরও বেশ কিছু আন্দোলন হয়েছে, সেই সব জায়গায় বাংলাদেশের প্রসঙ্গ কিন্তু আসছে। বাংলাদেশের আন্দোলনের কথা উঠে আসছে সেই হ্যাঁ, বাংলাদেশের কথা আসছে এবং বাংলাদেশের নানান তুলনা সেখানে হয়। তো এই জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর সম্পৃক্ততা কংগ্রেসের পক্ষ থেকে, তার মানে একেবারেই শীর্ষ পর্যায়ের নেতারা এই আন্দোলনে জড়িত, তার মানে রাজনৈতিক সমর্থন আছে। এর উল্টা কথা হচ্ছে, উল্টা পিঠের যে কথা সেটা হচ্ছে যে রাজনৈতিক যে ক্ষোভ এই আন্দোলনে তাদের সম্পৃক্ততা, তারও বহিঃপ্রকাশ। আর প্রধানমন্ত্রী মোদির বা মোদি সরকারের পদত্যাগ এখনও হয়তো তারা দাবি করেনি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্তই আছে দাবিতে, যতদূর জানি এখনো পর্যন্ত। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আসলে কতদূর এরা এই দাবিতে আর কতক্ষণ থাকবে, এক দফার দাবিতে বা সরকার পতনের ডাক যে হবে না তার নিশ্চয়তা নেই। রানা ভাই যেটা বললেন যে বিরাট ভারত এত বড় দেশকে এইরকম একটা আন্দোলন সম্পৃক্ত একদম একভাবে জাগিয়ে তোলা কঠিন ব্যাপার, একদম ঠিক কথা। কিন্তু এটাও ঠিক যে বেশিরভাগ দেশে, আমাদের বাংলাদেশ তো ছোট, আমাদের বাংলাদেশে যখন ঢাকায় আন্দোলন সফল হয়েছে তখন কিন্তু সফল হয়েছে। সারা বাংলাদেশে অতটুকু আন্দোলন না হলেও চলে। 90-এর আন্দোলনের অভিজ্ঞতা আমাদের সামনে, রাজধানী কেন্দ্রিক আন্দোলন আমাদের, রাজধানী কেন্দ্রিক, হ্যাঁ রাজধানী কেন্দ্রিক 90-এর যে আন্দোলন সেটা তো একেবারেই সারা বাংলাদেশে হরতাল, ধর্মঘট, অবরোধ সমস্ত হয়েছে, কিন্তু মূল আন্দোলন যেটা সেটা কিন্তু রাজধানী কেন্দ্রিক। তো রাজধানী এবং রাজধানী দিল্লি তো খুব ছোটোখাটো জায়গা না, এবং তার আশপাশের প্রদেশগুলো থেকে লোকজন যাবে না, যাচ্ছে না তাও না। কলকাতা বা পশ্চিমবঙ্গে এই আন্দোলনের যে প্রভাব পড়েছে তা কিন্তু আমরা কম বেশি বুঝতে পারছি। সব কিছু মিলে যেহেতু ক্ষোভটা বিশাল বিরাট সংখ্যক মানুষের ভেতরে, আপনার 15 থেকে 29 বছর বয়স এই রকম জনসংখ্যার হিসাব যদি করেন, তার সংখ্যা 36 থেকে 37 কোটি ভারতে। তা 15 থেকে 29 এই বছর বয়সী এইরকম বয়সী লোকজনের সংখ্যা যদি 36-37 কোটি হয়, আর তার 10% হচ্ছে বেকার, তাহলে 3 থেকে 4 কোটি মানুষ বেকার এই বয়সী। তো এই 3 থেকে 4 কোটি মানুষ যদি এই আন্দোলনে সম্পৃক্ত হয় তাহলেই তো ঘটনা ঘটে যায় অন্য কিছু। শুধু এইটা না, এই যে এই বেকার মানুষগুলো যে যুক্ত হবে তা তো না, এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে যারা লেখাপড়ায় আছে, যারা খুব এই বয়সের ঊর্ধ্বেও, যারা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তারা তো রাজনৈতিক নেতৃত্ব এই বয়সের ঊর্ধ্বে, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এই আন্দোলন অসম্ভব নয় যে সরকার পতনের আন্দোলনের পরিণত হবে না। ঠিক আছে, আমরা তাহলে যেহেতু কথা বললাম, আমরা একটু পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে আমি বলেছি যে বেলুচিস্তান বা ভারত এবং ইরান যুক্তরাষ্ট্র বিষয়গুলো আমরা কথা বলতে চাই, বেলুচিস্তানে যেতে চাই। সেটা হচ্ছে যে ফজলুল হালিম, আপনি একটু বলবেন যে বেলুচিস্তানের বর্তমান যে অবস্থা হচ্ছে, মানে পাকিস্তানের সে যে একটা প্রদেশ, বড় একটি প্রদেশ বলা যায়, কিন্তু দারিদ্র্যের দিক থেকে তারা খুবই পিছিয়ে আছে, অনেক পিছিয়ে তারা দারিদ্র। বেলুচিস্তানের বর্তমান যে সংকট, এই সংকটটা কতটা রাজনৈতিক, কতটা অর্থনৈতিক এবং কতটা নিরাপত্তা সংক্রান্ত?
দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে বেলুচদের যে সংকট, সেই সংকটে আপনি যেমনটা বলছিলেন রাজনৈতিক কিংবা অর্থনৈতিক, এর সাথে আরেকটি সংকট আছে, সেটি হচ্ছে সাংস্কৃতিক। বেলুচদের যে ইতিহাস ঐতিহ্য, এবং এটা সত্য যে বেলুচদের ইতিহাস হচ্ছে পাকিস্তানিদের ইতিহাসের পূর্বের ইতিহাস, কাজেই খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো যখন দেখি বেলুচিস্তানের মানুষজন স্বাধীনতার জন্য সংগ্রাম করছে দীর্ঘ বেশ কয়েক দশক যাবত আমরা বলতে পারি, তখন আমরা এটা নিয়ে কথা বলি বা এটা আলোচনায় আসে, প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিন্তু আসলে কিন্তু বেলুচদের যে ধরুন ইতিহাস ঐতিহ্য, সেইটা অনেক পুরনো, এবং তাদের যে লিগাসি সেটা অত্যন্ত সমৃদ্ধ। এবং সেই লিগাসি, যেমন ধরেন আপনি যদি তাদের এখন তারা এত মানে অগ্রসর না কেন, এত পিছিয়ে কেন তারা? এখন যে পিছিয়ে, সেটার কারণ অনেকগুলো। সেটার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে, এবং সেই রাজনৈতিক কারণগুলো হচ্ছে এরকমের যে ধরুন তারা কিন্তু প্রথমে, আমরা যদি দক্ষিণ এশিয়া, তারপর মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য, এই পুরো জায়গাটা জুড়ে একসময় কিন্তু, অর্থাৎ সিন্ধু যে সিভিলাইজেশন, তখন থেকে কিন্তু তাদের যাত্রা শুরু, অর্থাৎ ওই সময়ে এখানে মানুষজন বসবাস করত। এবং সেই মানুষজন বসবাস করার সময়ে আমরা দেখলাম যে পারস্য সাম্রাজ্য কিংবা আলেকজান্ডার দ্য গ্রেট, তার নিয়ন্ত্রণাধীন থাকা আরব খিলাফত, তারপরে হচ্ছে মুঘলদের প্রভাব, এই সব মিলিয়ে কিন্তু তখনকার সময়ে, অর্থাৎ এই পুরো প্রাচীন যুগটা ধরে কিন্তু তারা এখানে বসবাস করত। এই আমি কিন্তু ইয়েদের কথা বলছি, অর্থাৎ বেলুচদের কথা। এরপরে এসে দেখা যায় যে তারা মানে নিজেদের জাতিগত যে উত্থান, সেই জাতিগত উত্থান কিন্তু তাদের দশম থেকে আমরা বলতে পারি যে পঞ্চদশ শতাব্দীতে। এবং সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এই বেলুচদের নিয়ে যখন কথা বলে, আমার ধারণা যে আমার পরে সিরাজ ভাই এটা বলবেন যে তারা অনেকগুলো জাতি উপজাতিতে বিভক্ত, এই প্রসঙ্গটা কিন্তু আসে। এবং সেখানে এটাও সত্য যে বুক্তি, তারপরে হচ্ছে মারি, মঙ্গল কিংবা মেঙ্গল, যে ভাষাই আমরা বলি না কেন, রিন্দ, জামালি, এই ধরনের বিভিন্ন রকমের উপজাতিতে এই পুরো বেলুচরা বিভক্ত রয়েছে। কিন্তু এরা ধরুন শেষ সময়ে এসে তাদের যে জাতিসত্তা, তার পরিচয় দিয়েছে কিন্তু তখন তারা পশ্চিম ইরান এবং কাস্পিয়ান সির একটা অংশ থেকে তারা এসে এই এখনকার যে বেলুচ, সেখানে তারা বেলুচিস্তান যেটাকে আমরা বলছি, সেখানে তারা বসবাস করে। এখন এটার সাথে দেখেন যে আফগানিস্তানের একটা সম্পৃক্ততা রয়েছে, ইরানের একটা, অর্থাৎ ইরানের সিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান যেহেতু বর্ডার, এবং একটা দীর্ঘ বর্ডার ইরানের সাথে, একইভাবে আফগানিস্তানের। আবার আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানেরও কিন্তু বেলুচ হচ্ছে সব থেকে বড় প্রভিন্স, এবং শুধু বড় বলতে কি 44% তার ল্যান্ডের, টোটাল ল্যান্ডের। সেটাই আমরা এই কাজেই এখানে এরপরে আমি একটু পর্যায়ক্রমে বলি, যেহেতু শুরুটা বললাম, প্রাচীন যুগটা বললাম তাদের, কিংবা বেলুচদের জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, এর পরের যে ঘটনা সেইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, এবং ইতিহাসে তাদের একটা সিগনিফিক্যান্ট রোল, অর্থাৎ তাদের আপনি জেনে থাকবেন যে খুবই আলোচিত বিষয়, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি কালাত খানাত, অর্থাৎ খানাত অফ কালাত, যেটাকে এস্টাবলিশড বলা যায় 1666-র দিকে। অর্থাৎ এইটা একটি তাদের নিজস্ব একটি ব্যবস্থা, কিংবা আপনার আমরা বলতে পারি যে এটা এক ধরনের রাজনৈতিক কাঠামো, অর্থাৎ তারা যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ খানরা তাদের এই টেরিটরি তাদের নিজেদের মতো পরিচালনা করার জন্য এক ধরনের ব্যবস্থা চালু করে, যেটা হচ্ছে গিয়ে আমরা খানাতে অফ কানাত বলি। স্যার, আমরা যে খান বলি, পাকিস্তানি যে খান, ওনারাই কি সেই এই খানরা বলতে সেই খানরাই, অর্থাৎ প্রথম যিনি আসেন আহমেদ খান আহমেদ জাই, হ্যাঁ, এই আহমেদ খান আহমেদ জাই কিন্তু এই খানাতের প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি দেখা যায় যে এরা যখন এই শাসন ব্যবস্থা শুরু করলেন এবং একটা গ্লোরি যখন তাদের তৈরি হলো, ঠিক সেই সময় কিন্তু ব্রিটিশদের এখানে চোখ পড়লো। এবং ব্রিটিশদের যখন চোখ পড়লো ঠিক তখন 18 শতকের কথা, অর্থাৎ ব্রিটিশরা এটাকে আপনার অকুপাই করে খুব সম্ভবত 1839-এ। ঠিক একই সময় কিন্তু রাশানদেরও এখানে চোখ পড়ে, রাশান ফেডারেশন বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। তো তখন হচ্ছে এটা খুবই ইতিহাসে এটাকে গ্রেট গেম বলে, অর্থাৎ তারা এই ল্যান্ডটুকুকে তারা ক্যাপচার করে, ব্রিটিশরা। এখানে সোভিয়েত ইউনিয়ন সফল হয় না। ফলে দেখা যায় যে এরা করার পরেও দেখেন এই খানাত এতটাই প্রভাবশালী ছিল যে তারা ব্রিটিশরা 3টা ভাগে তারা ভাগ করে দেয়। ব্রিটিশ বেলুচিস্তান করে একটা, আর একটা তারা করে হচ্ছে কালাতের দেশীয় রাজ্য, যেটাকে প্রিন্সলি স্টেট বলা হয়, আর বাকিটা হচ্ছে ইরানের যে বেলুচিস্তান, সেই বেলুচিস্তান। এখন
এই এখানকার যারা আপনার অধিবাসী কিংবা এখানকার যারা ভাষাভাষী মানুষ কিংবা আমরা যাদেরকে বলছি যে এই তাদের যে ইতিহাস ঐতিহ্য, তারপর তাদের যে লিগাসি, যে কারণে তারা পাকিস্তান থেকে আলাদা, এবং এটা আপনি খেয়াল করে থাকবেন সোশ্যাল মিডিয়ায় তারা যে মিউজিক, বিশেষ করে ন্যাশনাল অ্যানথেমের কথা বলছে, যদিও আমি জানি না ইজ ইট ট্রু আর ফলস, কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ যখন যে কোনো ধরনের নোটিশ দিতে পারে, আসলে এইটা যে আসলে তাদের ন্যাশনাল অ্যানথেম কিনা সেটা, তবে এটা তাদের জাতীয় সঙ্গীত না হলেও গুরুত্বপূর্ণ সঙ্গীত। ইভেন তাদের যে আপনার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে এই বিষয়গুলো যখন আসে, এটা কিন্তু এখন যে আলোচনায় আসবে তা না। এরপরে আপনার যে ব্রিটিশদের কথা আমি বলছিলাম যে তারা এটা অকুপাই করে, কিন্তু তারা তো একসময় চলে যায় 1947-এ। তো যখন 1947-এ চলে যায় তখন কিন্তু দেশভাগের সময় এইটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার খান মীর আহমেদ ইয়ার খান, তখন কিন্তু তিনি রিভোল্ট করেন এবং তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেন এই আপনার বেলুচের। কিন্তু এটাকে হচ্ছে গিয়ে পরে মার্চ মাসে 1948-এর মার্চ মাসে এসে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি গভর্নর ছিলেন পাকিস্তানের, এবং তিনি যেভাবেই হোক, কেউ বলে যে এটাকে ন্যাশনাল কনসেনসাসের অকুপাইড করার আগে কি ওরা আগ পর্যন্ত তারা স্বাধীন ছিল, তারা লিবারেশন ছিল তাদের। আমি একটু 1947 থেকে আমি একটু শেষ করে দেই, এই পর্যন্ত কিন্তু তারা আপনার একদমই হচ্ছে তাদের লিবারেশন ছিল। এবং এরপরে জিন্নাহ যখন অকুপাই করেন সেটা কিন্তু আপনার ওয়েল অ্যাকসেপ্টেড না, সেখানে কিন্তু পার্লামেন্টে একটা দল, খোদ পাকিস্তানের পার্লামেন্টেও একটা দল বিরোধিতা করে, তারাও এটার সাথে একমত পোষণ করে না। এবং 1948-এ প্রিন্স আব্দুল করিম খান তিনি কিন্তু এর বিরুদ্ধে রিভোল্ট করেন, আন্দোলন করেন, এবং এরপরে সশস্ত্র বিপ্লব হয় নবাব নওরোজ খানের সময়। সশস্ত্র বিপ্লব খুব সম্ভবত 1962 থেকে 69 পর্যন্ত। এভাবে আপনি করতে করতে যদি আসেন, সর্বশেষ নবাব আমরা বলতে পারি আকবর বুক্তির যে মৃত্যু 2004 সালে, এই মৃত্যুটাকে কিন্তু হচ্ছে গিয়ে পুরো আন্দোলনের ঘটনাকে একটা ভিন্ন আবহ তৈরি করে দেয়, যার ফলে তারা কিন্তু এখন অনেকটা অনমনীয়, কিংবা তারা যে স্বাধীনতা চাইছে, এর কারণ হচ্ছে তারা মনে করে যে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের আর্মি জড়িত ছিল, এবং তাদের যে ন্যাচারাল রিসোর্স, মূল যে জায়গাটা, এবং তাদের যে সাংস্কৃতিক জায়গা, আমি যেটা এতক্ষণ বললাম, কিন্তু মূল জায়গা কিন্তু এখন ন্যাচারাল রিসোর্স। পাকিস্তানের যেমন 44% ল্যান্ড বেলুচ, ঠিক তেমনি এখানকার গোল্ড, কপার, কোল, এবং এখানে ন্যাচারাল গ্যাস, এগুলো যেমন এখানে পাশাপাশি, এখানে এর সাথে অনেক বিষয় জড়িত। আপনার কন্টেন্ট আজকে খুবই ইন্টারেস্টিং, কারণ আপনি যেমন যোগ করেছেন যে ইরান, তারপরে হচ্ছে গিয়ে পাকিস্তান বা বেলুচ কিংবা ইউএসএ, কারণ এখন তো এখানে চীনেরও একটা সিপিসি প্রজেক্ট আমরা জেনেছি, চীন এবং যুক্তরাষ্ট্রের কয়েকশো কোটি ডলারের এখানে বিনিয়োগ যেমন আছে, ঠিক তেমনি আমি যেটা বলতে চাচ্ছি খনিজ সম্পদ ইস্যুতে, হ্যাঁ, এখানে তো চীন তো এখন সিপিসি, অর্থাৎ আপনার যে বিআরআই যে এক্সটেনশন প্রজেক্ট, অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেইটার এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা তো এখানে, এবং পুরো অবকাঠামো কিন্তু এই আপনার বেলুচকে কেন্দ্র করে আসবে। আপনার কাছে এই ইস্যুতে আমি একটু যেতে, সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন যে মানে ধরেন পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা পাওয়াটা কি এটা কতটা সম্ভব, মানে আসলে কতটা সফল হতে পারে? ধরেন সফল হলো, তারা আলাদা হয়ে গেল, সেই ক্ষেত্রে বেলুচিস্তানের কতটা লাভ হবে? কারণ তারা তো অনেক পিছিয়ে আছে, যদিও তাদের 44% ধন্যবাদ জায়গা রয়েছে। জি, ধন্যবাদ। বেলুচিস্তানের এই যে স্বাধীনতার আন্দোলন, বা আজকাল বলা হচ্ছে যে স্বাধীনতা ঘোষণা করেছে, যে কোনো সময় স্বাধীনতা হয়ে যাবে, আসলে এটা যতটা সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে, বাস্তবে মূল গণমাধ্যমে বা পাকিস্তান সরকার বা বেলুচিস্তানের যারা আন্দোলনের সাথে আছে তাদের ভেতরে কিন্তু ব্যাপারটা এতটা না। আর আমাদের বাংলাদেশে এগুলো অনেক বেশি মাত্রায় ছড়াছড়ি হয়। এর পেছনে সামাজিক মাধ্যমের, ফেসবুকের, ইউটিউবের একটা প্রভাব আছে, আর একটা প্রভাব আছে, সেইটার সাথে ওই বেলুচিস্তানের রাজনীতি জড়িত। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে বেলুচিস্তান স্বাধীন হবে বেলুচিস্তানের জনগণের জন্য ধরুন, কিন্তু ঘটনা এখানেই নেই শুধু সীমাবদ্ধ। বেলুচিস্তান কেন স্বাধীন হবে, তার সাথে ভারতের সম্পর্ক কি, স্বার্থ কি? বেলুচিস্তান স্বাধীন হয়ে গেলে পাকিস্তানের জন্য সমস্যা কি, বিপদটা কি? বেলুচিস্তানের লাভটা কি, ক্ষতিটা কি? ইরানের লাভটা কি, ক্ষতি কি? এর সাথে চীনের লাভ কি, ক্ষতি কি? এগুলো জড়িত। যখনই বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে তখনই এখানে ঢুকে পড়বে ভারত। ভারত ঢুকে পড়া মানেই পাকিস্তানকে আরও কয়েক ভাগে ভাগ করার চেষ্টা করবে। এ হলো আর এক রাজনীতি। যখনই ভারত ওখানে ঢুকে পড়বে তখন সেখানে ঢুকবে ইসরায়েল,
কারণ ইসরায়েলের ভারতের যেমন শত্রু পাকিস্তান, তেমনি একই রকমের শত্রু মনে করে পাকিস্তানকে ইসরায়েল। তাইলে ভারত এবং ইসরায়েল জড়িত হলো বেলুচিস্তানের রাজনীতিতে। অ্যাট দ্য সেম টাইম সংযুক্ত আরব আমিরাত আমাদের পারস্য উপসাগরীয় অঞ্চলের একটা দেশ, মুসলিম মিল্লাতের একটা দেশ, এই দেশটা জড়িত হয়ে যাবে এইখানে। আচ্ছা, যখনই বেলুচিস্তানে ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই তিন শক্তি যুক্ত হচ্ছে এক কাঠামোয়, এক বলয়ে, তখন সেটা ইরানের জন্য সংকট হয়ে যাবে। বিকজ এই বেলুচিস্তানের একটা পার্ট ইরানের সিস্তান বেলুচিস্তান। হ্যাঁ, যেটা ফজলুল আলম রানা ভাই কেমন? আচ্ছা, এরপরে পাকিস্তানের জন্য তো একদম জীবন মরণের সংকট তৈরি হবেই, কারণ এখানে ইসরায়েল, ভারত তারা এসে সক্রিয়ভাবে, সংযুক্ত আরব আমিরাত একইভাবে। তাহলে পাকিস্তান এবং ইরান দুই দেশের জন্য একই রকমের সংকট, সীমান্ত সংকট হয়ে যাবে। ওপাশে পশ্চিমে ইরান, পূবে পাকিস্তান, পূবে বা উত্তরে, পূবে না ঠিক উত্তরেই পড়তেছে পাকিস্তান, তখন সংকট। সিপিসি যেটা বললেন রান্না ভাই, আপনার চীন থেকে যেটা চায়না পাকিস্তান যে ইকোনমিক করিডোর যেটা, সেটা তো চীন থেকে পাকিস্তান হয়ে গোয়াদার বন্দর, একদম ইরানের দ্বার প্রান্তে। ইরানের চবাহার বন্দর আর গোয়াদার বন্দর খুব কাছাকাছি। এই গোয়াদার বন্দরে কি হবে, যেখানে কয়েকশো কোটি ডলার বা তারও বেশি, সম্ভব 400 বিলিয়ন ডলার সম্ভবত, 400 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। চীনের বিনিয়োগ হচ্ছে $66 বিলিয়ন। 66 জানি। আর এশিয়ার আছে আপনার, যুক্তরাষ্ট্রে আছে প্রায় কয়েকশো। আমেরিকার ইয়েটা, আমেরিকার বিনিয়োগটা কোথায়? গোয়াদার বন্দরে, বেলুচিস্তানে। বেলুচিস্তান সেটা অন্য জিনিস, সিপিসির কথা বলছি। আচ্ছা। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা, এখানে যদি $66 বিলিয়ন ডলার বা $100 বিলিয়ন ডলার হয়, যাই হোক, বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে এখানে আপনার চীন। চীনের এই অর্থের কি হবে? বিকজ এখানে ভারত তো অলরেডি আছে। সেটাই বললাম, যদি তারা আলাদা হয়ে যায় তাহলে এই সংকট, তার মানে দেওয়া আছে কি, কোথায় যাবে আমি বলি এখানে। তার মানে চীনের মানে তার শুধু অর্থনীতি না, যে টাকা বিনিয়োগ করেছে শুধু সেটা না, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মার খেয়ে যাবে, বিকজ বিআরআই ফেল করবে। এখানে বেলুচিস্তান যখনই আলাদা হয়ে যাবে পাকিস্তান থেকে, তখনই এই বিআরআই প্রজেক্টটা মার খেয়ে যাবে। যখনই মার খেয়ে যাচ্ছে, তখন চীনের অর্থনীতি বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। সিপিএসি কেন করা দরকার ছিল চায়নার, পাকিস্তান হয়ে এটা কেন করতে চেয়েছে? আমরা যদি এইবার দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে তাকাই, মালাক্কা প্রণালীর দিকে তাকান, মালাক্কা প্রণালী সরু প্রণালী, এই হরমুজ প্রণালীর মতো, বাবাল মান্দের প্রণালীর মতো, অথচ সেখান এই মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের 1/3 বাণিজ্য সম্পন্ন শুধু এই এক মালাক্কা প্রণালী দিয়ে। আর চীনের প্রায় ম্যাক্সিমাম বাণিজ্য এই মালাক্কা প্রণালী দিয়ে হয়। মালাক্কা প্রণালীর পশ্চিম পাশে আন্দামান নিকোবরে ভারতের অবস্থান এবং সেখানে সামরিক ঘাঁটি করছে। মালাক্কা প্রণালী যদি কখনো ভারত আটকে দেয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, ভারত, নিউজিল্যান্ড, জাপান এবং আমেরিকার কোয়াড যেটা আছে, তারা যদি কখনো এখানে ঝামেলা করে, তাহলে চীনের বাণিজ্য, চীনের অর্থনীতি একদম মানে গলা চিপে ধরবে তখন তারা, যেমন হরমুজ প্রণালী দিয়ে ইরান যা করেছে, চীনের জন্য বিরাট সমস্যা। তাহলে বিকল্প কি? এই জন্য আমাদের বাংলাদেশ, মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে একটা করিডোর চাই চীন, বঙ্গোপসাগর দিয়ে মালাক্কা প্রণালী এড়িয়ে বঙ্গোপসাগর দিয়ে তখন সেই ওপেন সমুদ্রে বাণিজ্য করতে পারবে, এটা একটা পথ। আর একটা পথ হচ্ছে চীন থেকে পাকিস্তান হয়ে এই যে গোয়াদার বন্দর হয়ে বহির্বিশ্বে যাওয়া। আর একটা রোড করেছে চীনের সিনজিয়াং প্রদেশ থেকে কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান হয়ে ইরানে যাওয়া, এটাও আর একটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই যেটা। তো এখন এই যে সিপিসি একটা বিকল্প রোড, তার মালাক্কা প্রণালী, এই জায়গায় আমাকে বলতে সময় আছে, বিরতির পরে এই আলোচনা আবার করতে চাই। আপনি এখান থেকে আবার ধরবো আমরা, এখানে খুব ইম্পর্টেন্ট কথা। ওকে দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম যে বিষয়, যুদ্ধের ঘনঘটা আমি যেতে চাই সিরাজুল ইসলাম, আপনাকে আমি বিরতির আগে থামিয়ে দিয়েছিলাম, সিপিসি নিয়ে বলছিলেন, ওখান থেকে আপনি শুরু করতে পারেন। তো চীন যদি এই চীনের প্রজেক্ট যদি মার খেয়ে যায়, হুমকির মুখে পড়ে,
পড়বে তো অবশ্যই, বেলুচিস্তান আলাদা হলে হবেই, জি। কারণ সেখানে ভারতের প্রভাব, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রভাব থাকবে, এবং এদের সাথে অবশ্যই যুক্ত থাকবে আমেরিকা। এবং যেহেতু চীনের প্রসঙ্গ আছে, গোয়াদার বন্দর, এই সিপিসি প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, জি। সেক্ষেত্রে চীনের শুধু বর্তমান ইনভেস্টমেন্টই মার খাবে না, তার ভবিষ্যৎ যে প্রকল্প ছিল, যে পরিকল্পনা ছিল, সে সমস্ত সম্ভাবনা মার খেয়ে যাবে। ভারতের ককরোচ মুভমেন্টের যে ব্যাপারটা, সেখানে মুভমেন্টের মূল জায়গাটা কি? মূল জায়গাটা কি? যে ছেলেটা প্রশ্নপত্র ফাঁসের কারণে তার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। ধরুন আপনি খুব ব্রিলিয়ান্ট, অথচ প্রশ্নপত্র ফাঁসের কারণে যে নন ব্রিলিয়ান্ট, যে কম ব্রিলিয়ান্ট, সে ভালো করেছে, আপনি পারেননি। আপনি মেডিকেলে চান্স পাননি, আপনি ইঞ্জিনিয়ারিং চান্স পাননি, অত ভালো কিছু করতে পারেননি, ওরা উঠে গেছে। তার মানে আপনার ওই এক প্রশ্নপত্র ফাঁস আপনার জীবনকে কিন্তু নষ্ট করে দিয়েছে। ব্যাপারটা তো এই। তো ঠিক একইভাবে এই বেলুচিস্তান যদি স্বাধীন হয়, তাহলে চীনের যে বর্তমান বিনিয়োগ শুধু এটাই নষ্ট হবে না, ওই রকম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে চীনের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির। কেমন একটা অংশ। একই সাথে পাকিস্তানের অস্তিত্বের সংকটে পড়বে, এবং ইরানের সীমান্তে তো ইসরায়েল, ভারত, তারা সবাই মিলেই, সংযুক্ত আরব আমিরাত, তারা সবাই মিলেই মানে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মুশকিলে রাখবে পাকিস্তান ইরান দুই দেশকেই। একই সাথে আরেকটা বড় প্রসঙ্গ আছে এখানে, ভারত থেকে মধ্য এশিয়ার দেশগুলোতে বিজনেসের বিরাট সুযোগ আছে, বিরাট বাজার আছে, কিন্তু ভারত থেকে ওই অঞ্চলে যাওয়ার কোনো পথ নেই। যখন তালেবানের আমেরিকার অধীনে ছিল অনেকটা, মানে আফগানিস্তান, তখন কিন্তু ভারতের একটা ভালো অবস্থান ছিল আফগানিস্তানে। যখন আফগানিস্তান ছেড়ে চলে গেল মার্কিন মুক্ত হলো, তখন কিন্তু ভারতের অবস্থান ওখানে নষ্ট হয়ে গেল। পাকিস্তানের প্রভাব বাড়লো, চীনের প্রভাব বাড়লো, রাশিয়ার প্রভাব বাড়ছে, ইরানের প্রভাবও বাড়ছে। এই বেলুচিস্তান যদি স্বাধীন হয়, তাহলে গোয়াদার বন্দর তাদের কন্ট্রোলে চলে যাবে। ভারত তখন এই গোয়াদার বন্দরকে ব্যবহার করে বেলুচিস্তান দিয়ে ঢুকে, আফগানিস্তান দিয়ে ঢুকে, আফগানিস্তানের সাথে এখন আবার ভালো সম্পর্ক ভারতের, আফগানিস্তান দিয়ে ঢুকে আপনার কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত মধ্য এশিয়ার দেশগুলোতে ঢুকবে। অর্থাৎ ভারতের যে বহুদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশা খুব সহজেই পূরণ হয় আপনার বেলুচিস্তান যদি স্বাধীন হয়। সেই জায়গা থেকে যারা ভারতের পক্ষে, তারা বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে, যারা ভারতের পক্ষে না, তারা বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে না। এটা এই সমীকরণটা কিন্তু এইরকম। জি। ঘটনাটা যদি এখানে একটা বাক্য বলি, ঘটনাটা যদি এইরকম ঘটে, তার মানে বেলুচিস্তান যদি স্বাধীন হয়, তাহলে শুধুমাত্র বেলুচিস্তান বা পাকিস্তানের ওই ভূগোলের পরিবর্তনটা হচ্ছে না, এই পরিবর্তনটা টোটালি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে বড় প্রভাব, ভীষণভাবে মানে ঝাঁকি দেবে, এবং তার প্রভাব অনেক বেশি পড়বে। ভূ রাজনীতির কৌশলগত সমীকরণের অনেক কিছুতে পরিবর্তন আসবে। অধ্যাপক ফজলুল হালিম, আপনি একটু বলেন, সেটা হচ্ছে যে বেলুচিস্তানের যে আপনি এর আগে বলছিলেন যে প্রাকৃতিক সম্পদ, গ্যাস, আপনার খনিজ সম্পদ রয়েছে, সেখানকার বন্দর, সব মিলিয়ে চীনের বিনিয়োগ সেখানে প্রায় 66 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রায় কয়েকশো কোটি ডলার সেখানে বিনিয়োগ রয়েছে। ফলে পরিস্থিতি যদি কোনো রকমের চেঞ্জ হয়ে যায়, তাহলে এই বিনিয়োগগুলোর কি হবে, এটা একটা বিষয়। সেক্ষেত্রে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য সমাধানের পথটা কি? বেলুচিস্তান পাকিস্তানের সমাধানের পথটা কি? সেটা কি সংলাপ হতে পারে? সেটা কি অধিক স্বায়ত্তশাসন হতে পারে? সেটা কি আপনার তাদেরকে নাকি স্বাধীনতা দিয়ে দেওয়া? না, আপনার শেষের প্রশ্নের উত্তর প্রথমে দেই। সেটা হচ্ছে যে এখানে পাকিস্তানের রাষ্ট্র হিসাবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একসময় ইস্ট পাকিস্তান, এখনকার যে বাংলাদেশ, জি, তাদেরকে এইটা থেকেও এক ধরনের শিক্ষা নেওয়া উচিত ছিল। অর্থাৎ আমি কেন্দ্রীয় শাসক, এখন পর্যন্ত বলা যায় যে পাঞ্জাবেরই তারা, তো পাঞ্জাব ছাড়া এখন আপনার যেমনটা ইস্ট পাকিস্তান চলে গেল, এখন বেলুচিস্তানে আন্দোলন চলছে দীর্ঘ কয়েক দশক যাবৎ, ঠিক একইভাবে সিন্ধ, আজাদ কাশ্মীর। তো এই জায়গা থেকে তো তাদের এক ধরনের হুঁশ হওয়া দরকার এবং এক ধরনের কম্প্রোমাইজে আসা দরকার। এবং আপনি যেমনটা বললেন এইমাত্র, অধিক এটার সমস্যার সমাধান কি? সেটাই অবশ্যই সমাধান আছে। আপনার মিলিটারাইজেশন কমাতে হবে, কারণ এখানে সামরিক উপস্থিতি যত কমবে তত মানুষ একটা পিসফুল ওয়ে পাবে এবং তারা জায়গাটা তৈরি হবে, এবং সরকারকে তারা হচ্ছে ট্রাস্ট করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনি যেটা বলছিলেন, যেখানে অধিকতর স্বায়ত্তশাসন, অটোনমি দিতে হবে তাদেরকে, সাংবিধানিক সংস্কারও করা যায়, সংস্কার করা যেতে পারে। পাশাপাশি
হচ্ছে গিয়ে এখানে তাদের যে ন্যাশনাল কনসেনসাস সেটার খুব জরুরি দরকার, কারণ শুধুমাত্র এটা বেলুচের জন্য না, অন্যান্য জায়গায় ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ আজাদ কাশ্মীরের জন্য প্রযোজ্য, সিন্ধের জন্য প্রযোজ্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ বেলুচের জন্য প্রযোজ্য। মানে সিরাজুল ইসলাম যেটা বললেন, যদি এটা হয়ে যায় স্বাধীন, তাহলে তো ভূ প্রকৃতির মানে ভূ রাজনীতির একটা বড় চেঞ্জ চলে আসবে। এইখানে আমি সেটা পাকিস্তান কেন বুঝবে না? এইখানে আমি একটা কথা বলি, এইটা একটা আপনি এরকম প্যারাডক্স সাধারণত ইন্টারন্যাশনাল রিলেশনসে বা পলিটিক্যাল সায়েন্সে পাওয়া যায় না। কীরকম, ধরুন বেলুচিস্তান স্বাধীন হোক, সেটা ইরান চায় না। কেন চায় না? কারণ হচ্ছে গিয়ে তার বিরাট একটা স্বার্থ, সেটা হচ্ছে সিস্তান। এবং এই বেলুচদের, যেটা আমি শুরুতে বলছিলাম, যে সিস্তান প্রভিন্সে কিন্তু এখনো একটা অংশ যারা বেলুচ, তো এখানে যদি স্বাধীনতা প্রাপ্ত হয় সেটার প্রভাব তো সেখানেও পড়বে, সেখানে পড়বে, যে কারণে চায় না। এবং রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে এই মুহূর্তে পাকিস্তানের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং তারা একটা ইস্যু, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা ইরানে, সেটা সেটা সমঝোতা তারা করেছে, নেগোশিয়েট তারা করছে, কাজেই তাদের সাথে একটা সুসম্পর্ক রয়েছে। এর মানে হচ্ছে তারা এখন চায় না। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায় না। কেন চায় না? তার হচ্ছে সবচেয়ে বড় সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার সিকিউরিটি পাকিস্তানের। অর্থাৎ সেখানে তো পাকিস্তানের যে আপনার পারমাণবিক অস্ত্র, সেইটার নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্র চায়, এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে গেলে বেলুচকে অশান্ত করলে কিংবা ইন্ডিপেন্ডেন্স করলে পাকিস্তানও তো বসে থাকবে না, পাকিস্তানও তো এটা আপনার হচ্ছে গিয়ে রিটেলিয়েট করবে, খুব স্বাভাবিক। তো যে কারণে সেও কিন্তু এটা চায় না। এবং তার, আপনি যেমনটা বারবার বলছিলেন যে তার বিনিয়োগ আছে, একইভাবে এখানে চায়নাও চায় না, কিন্তু চায়নার তো চাওয়ার কথা। কিংবা চায়না যদি না চায়, তাহলে তো আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইবার কথা। তাহলে চাচ্ছেটা কারা? আসছি আমি সে প্রসঙ্গে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র কেন চাচ্ছে না? আপনার কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স পেতে হলে তো আপনার বড় রাষ্ট্রগুলো কিংবা এক ধরনের নেগোসিয়েশনের মধ্যে কি আপনার তো অ্যাকনলেজমেন্ট লাগবে, স্বীকৃতি লাগবে, প্রতিবেশী রাষ্ট্র বড় রাষ্ট্র তাদের একটা স্বীকৃতি দরকার লাগবে, কিন্তু সেটা তো তাদেরকে কেউ দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তো চাচ্ছে না, চায়না চাচ্ছে না, তারপরে হচ্ছে কি আপনার ইন্ডিয়া কেন চাইবে না সেটা আমি বলি। ইন্ডিয়া কি করছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অফিসিয়ালি আপনি তার স্টেটমেন্ট দেখবেন, সে কিন্তু পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী, সে কিন্তু বলে না যে, কিন্তু এখন আপনি বলতে পারেন যে তাহলে আফগানিস্তান থেকে 2016 সালে কিন্তু আবার মোদি কিন্তু বেলুচিস্তানের ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার স্বাধীনতা দিবসের ভাষণে 2016 সালে, একদম বেলুচিস্তান নিয়ে। আচ্ছা, মোদির সময় কিন্তু বিষয়টা ভিন্ন। এখন কথা হচ্ছে যে ধরুন আফগানিস্তান চাইলেও তো কিছু যায় আসে না, কারণ হচ্ছে আফগানিস্তানের তো ওই স্ট্রেংথ নাই, একটা ন্যাশনাল স্টেট, নিজেরই অ্যাকনলেজমেন্ট। কাজেই এখন মূল কথা হচ্ছে যে আপনি বড় যে রাষ্ট্রগুলো, কেউই তো তাহলে হচ্ছে বেলুচকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে না, অ্যাকনলেজমেন্ট করবে না। তো যদি না করে, তাহলে তার আসলে আমার যেটা মনে হয় যে সামনের দিনে তাকে আরো স্ট্রাগল করতে হবে, এবং সেটা এখনকার সময়ের থেকে আরো খুব নির্মম কিংবা খুব কঠিন হতে পারে। কারণ পাকিস্তান রাষ্ট্র হিসেবে তার যে নেচার, তার যে মিলিটারি জান্তা যারা রাষ্ট্র ক্ষমতার পিছনে কলকাঠি নাড়েন, এবং যাদেরকে আমরা আর্কিটেক্ট অফ পাওয়ার বলি বা পাকিস্তানের আর্কিটেকচার বলি এই রাষ্ট্রের, তো তারা তো এটাকে কম্প্রোমাইজ করবেন না, তারা সার দিবেন না। তো যদি সার না দেন, তাহলে এই পরিস্থিতি কিন্তু দিনে দিনে আরো হচ্ছে গিয়ে সংকট গভীর হবে, এবং সেই সংকট যখন গভীর হবে, তখন কিন্তু দেখা যায় যে আপনার এখানে রক্তপাত অনিবার্য, এখানে পলিটিক্যাল আনরেস্ট অনিবার্য। এবং ফলশ্রুতিতে আমার ধারণা যে ইতিমধ্যেই কিন্তু বেলুচরাও সেটা বুঝতে পেরেছে, এবং যার ফলে তারা কিন্তু এখন টার্গেট কিলিং করছে। এবং সেটা কিন্তু চায়নার ওই যে শুরুতে যেটা বললাম, তাদের যে প্রজেক্ট, আপনার গদার বন্দরে যে প্রজেক্ট রয়েছে, অর্থাৎ সিপিসি যেটা আর কি আমরা বলি, সেখানে কিন্তু যারা কাজ করতেছে সেই চাইনিজ যারা রয়েছেন ওখানকার নাগরিক, তাদেরকে কিন্তু তারা বেছে বেছে হত্যা করতেছে, কিংবা হচ্ছে গিয়ে আপনার কিডন্যাপ করতেছে, মিসিং হচ্ছে তারা। কারণ তারাও চাচ্ছে যে কোনোভাবেই এটাকে এক্সিকিউট করতে দিবে না বেলুচিস্তান, কারণ এটা করা মানে হচ্ছে আপনি পাকিস্তানের ভিতর দিয়ে সোজা হচ্ছে সেনজেনে, অর্থাৎ চীনের আপনার সবচেয়ে নিকটবর্তী যে প্রভিন্স, সেখানে হচ্ছে গিয়ে আপনার এক ধরনের এই সমুদ্র বন্দরকে, অর্থাৎ আরব সিকে ব্যবহার করে, যেটা সিরাজ ভাই বলছিলেন যে মালাক্কার ডিলেমা বেসিক্যালি শুধুমাত্র যে আপনার চীনের জন্য ইম্পর্টেন্ট তা না, এখানে অনেকগুলো আমাদের এই ইন্দো প্যাসিফিকের পুরো রাষ্ট্রগুলো, কিংবা হচ্ছে গিয়ে আমাদের সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো, তারপরে মধ্যপ্রাচ্য, কিংবা আমরা উপসাগরীয় অঞ্চল যাই বলি না কেন, এখন এখানকার যে তার
কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি যদি সে সফল করতে পারে তাহলে কিন্তু বেলুচরা জানে যে তার যে এই রিসোর্স তার কিছুই থাকবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সর্বশেষ যে কাজটা করেছে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের আপনার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট তারা কিন্তু গিয়ে গত বছর আপনি খেয়াল করে থাকবেন যে পাকিস্তান কিন্তু আমেরিকার সাথে কিছু ট্রিটি বা এগ্রিমেন্ট করেছে, যেখানে দেখা যায় যে এই আপনার যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে, অর্থাৎ আপনি কোল মাইন বলেন কিংবা হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস বলেন কিংবা হচ্ছে গোল্ড বলেন, কপার বলেন, এগুলো কিন্তু তারা ইতিমধ্যেই, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কত % শেয়ার দিবে এগুলোকে উত্তোলন করতে পারলে, বাজারজাত করতে পারলে, সেই ট্রিটি বা সেই এগ্রিমেন্ট কিন্তু তারা ইতিমধ্যেই করে ফেলেছেন। কাজেই এটাও যদি বাস্তবায়ন হয়, আবার পাকিস্তানের জন্য যেমন এইটা সুখকর কিংবা তারা এটা চাইছে রাষ্ট্র হিসাবে, ঠিক তেমনি চায়নাও কিন্তু চাইছে যে তার এই গওদার বন্দরকে তার এক্সিকিউট করতেই হবে, সিপিসি তার এক্সিকিউট করতে পারে। এর দুটো যদি এক্সিকিউট হয় তাহলে আসলে বেলুচিস্তান শুধুমাত্র মানচিত্রই থাকবে এবং ওইখানে 1.5 কোটি মানুষ থাকবে। আচ্ছা, তাদের কিন্তু স্বকীয়তা, স্বাধীনতা কিংবা তাদের যে সেই জায়গাটা কিন্তু আপনি আমরা বিরতিতে যাব, 1 মিনিট আপনি বলবেন, আপনার পর আমরা বিরতি নিব। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ভারত, ফজলুল আলম বললেন যে ভারতও চায় না স্বাধীনতা বা এরকম চায় না। আপনি তখন বললেন যে তবে নরেন্দ্র মোদীর আমলটা ভিন্ন। ছোট করে যদি বলেন উত্তরটা 1 মিনিটে। 2016 সালে যে ভারতের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি সেই ভাষণে একদম সুস্পষ্টভাবে বেলুচিস্তানের স্বাধীনতা, বেলুচিস্তানের জনগণ কষ্টে আছে এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আচ্ছা, তার মানে কি? এই বেলুচিস্তান পাকিস্তানের শাসনের অধীনে আছে এবং তারা কষ্টে আছে, এটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং বেলুচিস্তানের স্বাধীনতা না চাওয়ার কোনো কারণ নেই ভারতের, বরং সমস্ত কারণ আছে স্বাধীনতা চাওয়ার। আমি তো বললাম যে বেলুচিস্তান যদি স্বাধীন হয় তো ভারতের সব ধরনের লাভ, রাজনৈতিক লাভ, ভৌগোলিক লাভ, ব্যবসায়িক লাভ, বাণিজ্যিক লাভ, আপনার জিওপলিটিক্সের যে প্রভাব প্রতিপত্তির সমস্ত লাভ শুধু একা ভারতের না, এই লাভের আরো অনেকগুলো দেশে। সেগুলো সবই সত্য, কিন্তু অফিসিয়ালি তারা সেটা চাইবে না। অফিসিয়ালি তো কেউই বলে না, কাজ তো তাই করে। এবং পাকিস্তানের প্রধান অভিযোগ কি? প্রধান অভিযোগ যে বেলুচিস্তানের যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত যা কিছু হচ্ছে এর পেছনে সমস্ত সবকিছুর সাথে জড়িত অথবা ইন্ধনদাতা ভারত, পাকিস্তানের অভিযোগ। জি সিরাজ ভাই, আমরা বিরতির পরে এসে অন্য আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম। আমরা আলোচনা করছিলাম যুদ্ধের ঘন ঘটা নিয়ে। যেতে চাই সিরাজুল ইসলাম আপনার কাছে। সেটি হচ্ছে যে এখন আমরা ইরান এবং যুক্তরাষ্ট্র নিয়ে একটু কথা বলতে চাই। সমঝোতা স্মারকের পরে আমরা তো ভেবেছিলাম যুদ্ধ থেমেই গেল, আপনিও এমন টকশোতে বলেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুদ্ধ আসলে থামেনি। যুদ্ধ চলছেই, ইরানের উপরে আক্রমণ চলছে, ইরানও বসে নেই, তারাও পাল্টা আক্রমণ চালাচ্ছে। এই অবস্থায় পরিণতি কি আসলে? শোনেন, আমি একটা কথা বলি, আমি সবসময় বলছি আপনাদের এই টক শোতে কিংবা তার বাইরেও, বা বহু বছর আগে থেকে, অন্তত 20-25 বছর আগে থেকে বলে আসছি এই প্রসঙ্গে, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে সম্পর্ক, এই সম্পর্কে আমি বলে আসছি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে পরিস্থিতি, যে সংকট, এই সংকটের সমাধান ডিপ্লোম্যাটিক ওয়েতে নেই। কারণ এই সংকটের মূল শিকড় গেঁথে আছে দর্শন এবং ধর্মতত্ত্ব এবং আপনার মতাদর্শগত ভাবে, কেমন মতাদর্শের ভেতরে, আদর্শের ভেতরে। তা আদর্শিক সংকট যখন তৈরি হয় তখন কি কূটনীতি দিয়ে সেটা সমাধান করা যায়? হবে না। তাহলে কিভাবে? এই জায়গায় আমার বক্তব্য ছিল, আমি এখনো বলছি, সবসময় যেটা বলছি সেটা হচ্ছে চূড়ান্ত লড়াই হবে 2-3 পক্ষের ভেতরে। রক্তক্ষয়ী সংঘর্ষ হবে? রক্তক্ষয়ী সংঘর্ষ না, শুধু রক্তক্ষয়ী না, প্রাণঘাতী সংঘর্ষ এবং ভয়াবহ। এখন তো হচ্ছে, বহু সংখ্যক মানুষ, সেনা মারা যাচ্ছে না, শুধু মানুষ, বেসামরিক মানুষ না, বহু সংখ্যক সেনাও তো 2 পক্ষে মারা যাচ্ছে। আমেরিকার বহু সেনা মারা গেছে কিন্তু অলরেডি এই কয়েকদিনের সংঘর্ষে। তো সেক্ষেত্রে যুদ্ধের ভেতর দিয়ে এই সংকটের সমাধান হবে, অর্থাৎ এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। এই জয় পরাজয়ের ভিতর দিয়ে এই সমস্যার সমাধান হবে। ডিপ্লোম্যাটিক ওয়েতে এর কোনো সমাধান নেই, এটা সহজ কথা। আচ্ছা, আর বর্তমান যে পরিস্থিতি তাতে
আমেরিকা যখন প্রচণ্ড রকম সংকটে পড়ছে তখনই শুধু বলছে যে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, ইরান চুক্তি চায়, আমরা ভেবে দেখব। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন এই কথা বলছে তখন আমেরিকাই সংকটে, এবং তখন তারা চুক্তি চায় এবং বাজার ঠেকাতে চায়, তাদের জনগণকে ঠেকাতে চায়, নানান রকমের ব্যাপার থাকে। কিন্তু ইরান এইবার আর সম্ভবত ওই ফাঁদে পা দেবে না। ইরানের গভর্নমেন্টের বক্তব্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যে বক্তব্য দেখছি তাতে এই ফাঁদে পা দেবে না। তারা পরিষ্কার বলেই দিয়েছে যে আমরা যতবার ইরান আমেরিকার সাথে চুক্তিতে গেছি অথবা আলোচনায় গেছি যুদ্ধ পেলে, ততবার তারা ওই সময়টাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আমাদের উপর আবার হামলা চালিয়েছে। এইবার আমরা সেই হামলা চালাতে সেই সুযোগ আমরা নিতে দেব না। অতএব আমরা একটা ফায়সালা চূড়ান্ত ব্যবস্থার দিকে যাচ্ছি, আমরা যুদ্ধের ভিতর দিয়ে শেষ করব। অতএব যা পরিস্থিতি আগামী কয়েকদিনের ভেতরে সম্ভবত এইরকম একটা চিত্রই আমরা দেখতে পারবো, যদি কিনা না আমরা চাই যে ডিপ্লোম্যাটিক প্রসেসটা সাকসেস হোক, জি, যারা মধ্যস্থতা করছে তারা সাকসেস হোক, যুদ্ধ আমরা চাই না। কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি অ্যাকচুয়ালি কোনো কাজে না লাগে তাহলে আগামী কয়েকদিনের ভেতরে এইরকম একটা চূড়ান্ত সমাধানের দিকে, চূড়ান্ত দিকে যাচ্ছে। ফজলুল হালিম, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসতেছে যে এইখান থেকে মানে এই যুদ্ধ থেকে ট্রাম্প বের হয়ে আসতে চান, বের হওয়ার মানে পথ খুঁজতেছেন, তারপরেও তিনি হামলা চালিয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একদমই সঠিক আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তার যে অবজেক্টিভস ছিল তার একটিও পূরণ হয়নি। কারণ এটা আমরা বহুবার বলেছি, তার অবজেক্টিভ ছিল রেজিম চেঞ্জ, প্রথম কথা হয়নি সেটা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস সেটাকে ডিস্ট্রয় করা, সেটাও হয়নি। তারপরে হচ্ছে গিয়ে আপনার তৃতীয়ত হচ্ছে গিয়ে নতুন একটি সরকার ব্যবস্থা কায়েম করা, এর কোনোটি এক্সিকিউট করতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রও পারেনি, ইসরায়েলও পারেনি। এখন হ্যাঁ, তবে এটা ঠিক যে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সে তার সুপ্রিম লিডারকে হারিয়েছে, উচ্চপদস্থ বেশ কিছু সামরিক কর্মকর্তাকে হারিয়েছে। এখন ধরুন এইটা যুদ্ধক্ষেত্রে আপনি পিছন থেকে যদি কাউকে আঘাত করেন, এটা তো এক ধরনের হিপোক্রেসি, এবং এটা আমাকে বলতে হবে। কারণ হচ্ছে যে ইরান যেটা করেছে এখন পর্যন্ত সেটা কিন্তু বীরের জাতি হিসাবে যুদ্ধের ময়দানে যেটা করার কথা সে তাই করেছে। সে হেসে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু সে মাথা নত করেনি। আর তার অপোনেন্ট যারা রয়েছেন তারা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে ধরুন, প্রথম কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের কথা আপনি বলছেন, যে সে তো আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থাই গড়ে তুলেছেন এক ধরনের হিপোক্রেসির মধ্য দিয়ে। তার কথায় কাজে এবং তার যে বাস্তবতা তার কোনো মিল নেই। কারণ হচ্ছে ধরুন সর্বশেষ যেটা আমরা দেখলাম, আমি মাঝে যে যুদ্ধ তারা এক ধরনের বিরতি দিচ্ছেন, এটা আমরা সবাই জানি বা বুঝতেছি যে এক ধরনের ব্রেদিং স্পেস, অর্থাৎ নিজেকে আবার রিফুয়েল করে আবার নতুন উদ্যমে শুরু করা। এটা নতুন কিছু না যুদ্ধে, সেটা হয়তো ইরানের বেলায় প্রযোজ্য, তারাও স্পেস পেয়েছে, সেটা সঠিক। কিন্তু কথা হচ্ছে যে এই সর্বশেষ যে আমরা দেখলাম যে আপনার সুইজারল্যান্ডে আপনার জেনেভাতে বসে তারা একটা এগ্রিমেন্ট করলেন, একটা যুদ্ধ বিরতির প্রস্তাব দিলেন, এবং সারা বিশ্বের মানুষ, সকল গণমাধ্যম, সাধারণ মানুষ তারা দেখেছে। এবং একজন রাষ্ট্রনায়ক, একজন প্রেসিডেন্ট, এবং এত বড় সুপার পাওয়ার একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে দিবালোকে কতটা হিপোক্রেসি করতে পারে সারা দুনিয়ার মানুষের সামনে, সেইটা তারা বারবার প্রুভ করতেছেন যে আমরা রাষ্ট্র হিসেবে, আপনারা পৃথিবীর মানুষ সবাই দেখুন যে আমরা কতটা হিপোক্রেট একটা নেশন। এর বাইরে আসলে তার যে বক্তব্য, তার যে অবস্থান, সেখান থেকে তার কিছু খুঁজে পাওয়া যায় না। এখন শেষ করতে যাচ্ছে, যদি তিনি সেই কথা, তার কমিটমেন্ট, তার অঙ্গীকার যদি সে রক্ষা না করেন, তাহলে এখানে ইরানের তো আসলে কিছু করার নাই। কারণ তার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাকে সার্ভাইভ করতে হলে ডু অর ডাই। এখন এই অবস্থায় তার এই যুদ্ধ কন্টিনিউ করতে হবে, রিটেলিয়েট করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ। ধন্যবাদ জানাচ্ছি ফজলুল হালিম এবং ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, আজ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।